সবাইকে স্বাগত। যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন হিসাবে আলো চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ 33টি 2 ও 3 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য সাজেশন করেছিলাম, অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো উত্তরগুলো জানার জন্য। তাই আমি তোমাদের জন্য আলো চ্যাপ্টার থেকে বাছাইকৃত 33টি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেইগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা দেখে নাও তোমাদের আলো চ্যাপ্টার থেকে যে 33টি প্রশ্ন দিয়েছিলাম সেইগুলো আগে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই কিন্তু সলভ করব এই ভিডিওতে। প্রত্যেকটা ভিডিও আশা করি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বোঝার চেষ্টা করবে এবং উত্তরগুলো খাতায় নোট করে নেবে। এই প্রশ্নগুলো কিন্তু সলভ করব। তার আগে প্রশ্নগুলো দেখে নাও ভালো করে। এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো 23 দাগ পর্যন্ত এখানে আছে, আর এখানে লাস্টের দিকে আছে তোমাদের 24, 25, 26 থেকে শুরু করে লাস্টের 33 দাগ পর্যন্ত কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে। তোমাদের আগের ভিডিওতে কিন্তু আমি এই 33টি প্রশ্নের সাজেশন ভিত্তিক মানে প্রশ্নগুলো নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আর আজ আমি সেই প্রশ্নগুলোরই উত্তর কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাসে চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। ঠিক আছে, এখন এই প্রশ্নটার উত্তর কীভাবে করতে হবে তোমরা দেখে নাও। প্রথমে সুন্দর করে এইভাবে একটা প্রিজমের চিত্র এঁকে নেবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা ঠিক সুন্দর করে তোমাদের বই দেখেও লিখতে পারো, অথবা স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছ এইভাবে চিত্রটা এঁকে নেবে। অবশ্যই পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে, তাহলে চিত্রটা দেখতে সুন্দর লাগবে এবং স্যারে কিন্তু স্যাটিসফাই হবে। সুন্দর করে এইভাবে চিত্রগুলো এঁকে নেবে এবং বাইরের এবং ভিতরের যে ল্যাঙ্গুয়েজ বা লেখাগুলো আছে সেগুলো লিখে নেবে। তারপরে ব্যাখ্যাটা লিখে নেবে। যেহেতু 33টি প্রশ্নের উত্তর সলভ করতে হবে, আমি শুধুমাত্র তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা পজ করে অথবা স্ক্রিনশট করে কিন্তু উত্তরগুলো খাতায় নোট করে নেবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। প্রথমে চিত্র আঁকবে এক দাগের, তারপরে ব্যাখ্যাটা সুন্দর করে লিখে নেবে এইভাবে। তারপরে এখান থেকে পরপর দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। এইভাবে উত্তরগুলো লিখে নাও, দেখে নাও। আমি যদি বোঝাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, লাস্টে সুন্দর করে এই পার্টটা দেখে নাও। এইভাবে কিন্তু প্রথম পার্টের উত্তরটা ভালোভাবে লিখে নাও। তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু এটা 3 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপর দেখে নাও 2 দাগের যে প্রশ্নটা আছে কি বলছে, লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি বিবৃতি করো। দুটি প্রশ্ন আছে এখানে, তা উত্তরটা কীভাবে লিখতে হবে দেখে নাও। প্রথমে সুন্দর করে হেডিং করে নেবে আলোক কেন্দ্র বা লেন্সের আলোক কেন্দ্র বলে হেডিং করবে। তারপর তোমরা যেটা দেখতে পাচ্ছ যে ল্যাঙ্গুয়েজটা আলোক কেন্দ্রের সংজ্ঞা, এটা লিখতে পারো। তারপর সুন্দর করে এই চিত্রটা এঁকে নেবে। চিত্র না আঁকলে কিন্তু ফুল নাম্বার পাবে না, যেহেতু এখানে লেন্সের আলোক কেন্দ্র বলেছে, তাই আলোক কেন্দ্রের সঙ্গে চিত্রটা অবশ্যই আঁকতে হবে। তোমরা আলোক কেন্দ্রের সংজ্ঞাটা তোমাদের যে রাইটারের বই আছে সেই রাইটারের বই থেকেও লিখতে পারো, অথবা যেটা দেখতে পাচ্ছ এখানে এটাও লিখতে পারো এবং অবশ্যই চিত্রটা দিয়ে নেবে। ঠিক আছে, যেহেতু প্রশ্নের সঙ্গে স্নেলের সূত্রটাও ছিল, তাই স্নেলের সূত্র বলে হেডিং করে তোমরা স্নেলের সূত্রটা এভাবে লিখে নেবে। তারপর স্নেলের সূত্রে গাণিতিক রূপটা অবশ্যই লিখবে। নিচের দিকে মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর, যেখানে এখানে মিউ সমান সমান মাধ্যমের প্রতিসরণ কোণ, আই ইকুয়াল টু আপতন কোণ, আর ইকুয়াল টু প্রতিসরণ কোণ, এটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, এবার দেখে নাও 3 দাগে যে প্রশ্নটা আছে কি বলছে, অবতল দর্পণ দ্বারা বস্তুর বিবর্ধিত সদ্বিম্বের গঠন রেখাচিত্রের সাহায্যে দেখাও, আলোর বর্ণ কোন ভৌতরাশির উপর নির্ভর করে। এখন 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথমে সুন্দর করে এইভাবে তোমরা চিত্রটা এঁকে নেবে। এখানে কিন্তু অবতল দর্পণে কীভাবে তোমাদের সদ্বিম্বের গঠন হয় সেটা কিন্তু জানতে চেয়েছে, তাই এইভাবে বস্তুর অবতল দর্পণটা এঁকে নেবে এবং তারপর বস্তু এখানে পি কিউ, দেখো ডান সাইডে পি কিউ বস্তু আর ছোটো পি কিউ হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য। বস্তুর অবস্থান এফ ও 2F এর মধ্যে, প্রতিবিম্বের অবস্থান এফ এর বাইরে, আর বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি সৎ অবশিষ্ট বিবর্ধিত। এইটুকু লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আর এর সঙ্গে যে প্রশ্নটা ছিল আলোর বর্ণ কিসের উপর নির্ভর করে, উত্তর হবে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এইটুকু লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখে নাও 4 দাগের প্রশ্ন কি বলছে, বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্সকে কিভাবে ব্যবহার করা হয়। উত্তরটা দেখে নাও। 4 দাগের উত্তরটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথমে দাগ নম্বর দিয়ে সুন্দর করে এইভাবে প্রথমে উত্তল লেন্স আঁকবে, তারপরে বস্তু এবং প্রতিবিম্বের এইভাবে রেখাচিত্রটা এঁকে নেবে। তারপর লিখবে বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার বলে হেডিং করে যে পয়েন্টগুলো বলা আছে এই পয়েন্টগুলো লিখে নেবে। ঠিক আছে, এটুকু লিখলেই কিন্তু তোমাদের 4 দাগের যে প্রশ্নটা ছিল উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার, আশা করি বুঝতে পারলে। এরপর দেখে নাও 5 দাগের প্রশ্ন কি বলছে,
অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর ইকুয়াল টু 2f ব্র্যাকেটের মধ্যে এফ ইকুয়াল টু ফোকাস দৈর্ঘ্য আর ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ। অথবা এই প্রশ্নটা অন্য নামেও আসতে পারে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এখন উত্তরটা কীভাবে করবে দেখে নাও। প্রথমে সুন্দর করে অবতল দর্পণের এই চিত্রটা সুন্দর করে এঁকে নেবে এবং আলোক রশ্মি এবং অবিলম্বের যে চিত্রটা দেওয়া আছে এখানে সুন্দর করে এঁকে নেবে। দেখতে পাচ্ছ যা তা ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, ডান সাইডে দেওয়া আছে ফোকাস দূরত্ব ব্র্যাকেটে ও এফ ইকুয়াল টু এফ, বক্রতা ব্যাসার্ধ ব্র্যাকেটে সিও ইকুয়াল টু আর, ও ইকুয়াল টু মেরুবিন্দু, এফ ইকুয়াল টু ফোকাস বিন্দু, সি ইকুয়াল টু বক্রতা কেন্দ্র। এইভাবে চিত্রটা আঁকার পরে নিচের দিকে ব্যাখ্যাটা করে নেবে। তারপরে ব্যাখ্যার পরে যেগুলো আছে তোমরা সুন্দর করে লিখে নাও। যেহেতু উত্তরটা একটু বড়, তোমরা ভালোভাবে লিখে নাও। আর আমি ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি তোমাদের উত্তরটা শুধু দেখিয়ে যাব। দেখে নাও, এইভাবে লিখে নেবে। লাস্টে গিয়ে এই পর্যন্ত লিখবে, তাহলেই কিন্তু আর ইকুয়াল টু 2f প্রমাণ করতে পারলেই কিন্তু আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখে নাও 6 দাগের প্রশ্ন কি বলছে বায়ু সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে শ্রুতিকোণের মান কত? উত্তরটা কীভাবে করবে দেখে নাও। প্রথমে সুন্দর করে লিখে নেবে, দেওয়া আছে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ব্র্যাকেটে মিউ লিখবে ইকুয়াল টু √2, আপাতন কোণ ব্র্যাকেটে আই সমান 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ ব্র্যাকেটে আর ইকুয়াল টু হোয়াট চিহ্ন দিয়ে রাখবে, কারণ আমাদের এখানে প্রতিসরণ কোণ দরকার। আমরা জানি মিউ সমান সাইন আই বাই সাইন আর, এখানে আমরা জানি জায়গায় লিখতে পারতে স্নেলের সূত্র অনুসারেও লিখতে পারতে, ঠিক আছে। তা মিউ হলো এখানে মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন মিউ এখানে আমাদের প্রশ্নে কিন্তু প্রতিসরাঙ্কের মান √2 দেওয়া আছে, তাই আমি মিউয়ের জায়গায় √2 বসিয়ে দেবো। আই যেহেতু আপাতন কোণ, তাই ওখানে আমরা 45 ডিগ্রি বসাবো, তাই সাইন 45 লিখবো, নিচে সাইন আর থাকবে। এখন √2 সমান বলতে পারি সাইন 45-এর মান হলো 1/√2, আর নিচে সাইন আর থেকেই যাবে। এখন যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে √2 ইন্টু সাইন আর ইকুয়াল টু 1/√2। আবার যদি এই √2 যেহেতু ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে বলতে পারবো সাইন আর ইকুয়াল টু 1/√2/√2, তার মানে আমরা বলতে পারবো সাইন আর ইকুয়াল টু 1/√2 ইন্টু 1/√2, অর্থাৎ আমরা বলতে পারবো সাইন আর ইকুয়াল টু হাফ, বা সাইন আর ইকুয়াল টু সাইন 30 ডিগ্রির মান হাফ, যেহেতু তাই আমরা হাফের জায়গায় সাইন 30 ডিগ্রি বসিয়ে দেবো। অতএব আর ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের যেহেতু চেয়েছে শ্রুতিকোণের মান সবসময় কী হয় বলো তো, আপাতন কোণ থেকে যদি প্রতিসরণ কোণ বিয়োগ করা হয়, অথবা প্রতিসরণ কোণ থেকে আপাতন কোণ বিয়োগ করা হলেই কিন্তু শ্রুতিকোণের মান পাওয়া যায়। তাহলে আমরা বলবো অতএব রশ্মির শ্রুতিকোণ ডেল ইকুয়াল টু আই মাইনাস আর, অর্থাৎ আমরা আয়ের মান হলো 45 ডিগ্রি বসিয়ে দেবো, মাইনাস 30 ডিগ্রি। 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি বিয়োগ করা হয় তাহলে 15 ডিগ্রি পেয়ে যাবো। অতএব রশ্মির চ্যুতিকোণ হয়ে যাবে কত ডিগ্রি? 15 ডিগ্রি, ঠিক আছে। এখানে একটু কাটাকাটি হয়েছে, এখানে 15 ডিগ্রি কিন্তু উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখে নাও 7 দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। এখানে বলছে আয়তকার কাচের স্ল্যাবে আলোক রশ্মি যাওয়ার সময় প্রমাণ করো রশ্মির কোনো চ্যুতি হয় না। এখন 7 দাগের উত্তরটা কীভাবে করতে হবে দেখে নাও। প্রথমে সুন্দর করে এই চিত্রটা এঁকে নেবে, আয়তকার কাচের স্ল্যাবটা এঁকে নেবে, তারপর যে ল্যাঙ্গুয়েজগুলো লেখা আছে এগুলো লিখে নেবে ভালো করে, ঠিক আছে। এভাবে চিত্রটা আঁকার পরে দেখতে পাচ্ছ উপরের দিকে আপাতন কোণ I1 আর লাস্টের দিকে নির্গত কোণ হলো I2, ঠিক আছে। এখন মিউ জি হলো কাচের প্রতিসরাঙ্ক, মিউ এ হলো বায়ুর প্রতিসরাঙ্ক। ব্যাখ্যাটা লিখে নেবে, যা আছে তাই লিখে নেবে। তারপরে যে গাণিতিকভাবে উত্তরটা করে দেওয়া হয়েছে, এই বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই এ মিউ জি ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1, অতএব মিউ জি বাই মিউ এ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখবে। তারপরে এটা লিখবে এফ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, তারপর যা আছে তাই লিখে নেবে। তারপরে 1-2 নং সমীকরণ পেয়ে যাবে, 1 ও 2 নং তুলনা করে পাই বলে সুন্দর করে লিখে নেবে সাইন I বাই সাইন R1 ইকুয়াল টু সাইন R2 বাই সাইন R1। এখন যদি সমাধান করা হয় তাহলে সাইন I1 ইকুয়াল টু সাইন I2, অতএব I1 সমান I2। যেহেতু আপাতন কোণ আর নির্গত কোণ সমান হয়েছে, তাহলে আমরা বলতে পারবো কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপাতিত ও নির্গত আলোর রশ্মি পরস্পর সমান্তরাল, অর্থাৎ রশ্মির কোনো চ্যুতি হয় না। যেহেতু সমান্তরাল বলেছে, তার মানে আমরা বলতে পারবো অতএব রশ্মির কোনো চ্যুতি হয় না। এটুকু লিখলেই কিন্তু উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখে নাও 8 দাগের প্রশ্ন কি বলছে। একটি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমে আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপাতিত হলো। রশ্মির চ্যুতি কোণের মান 30 ডিগ্রি হলে আলোকের নির্গমন কোণের মান নির্ণয় করো, ঠিক আছে। এই প্রশ্নটা 2 নম্বরের জন্য আসতে পারে অথবা 3 নম্বরের জন্য আসতে পারে। উত্তরটা কীভাবে হবে দেখে নাও।
প্রথমে সুন্দর করে লিখে নেবে, দেওয়া আছে প্রিজম কোণ ব্র্যাকেটে এ ইকুয়াল টু 30 ডিগ্রি, আপতন কোণ I1 ইকুয়াল টু 60 ডিগ্রি, শ্রুতি কোণ ডেল ইকুয়াল টু 30 ডিগ্রি, নির্গমন কোণ I2 ইকুয়াল টু হোয়াট চিহ্ন রাখবে, যেহেতু এটা চেয়েছে তাই আমরা ওটা দিয়ে রাখবো। তারপর লিখবো প্রিজমের শ্রুতি কোণের রাশিমালা থেকে পাই ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এখন দেখে দেখে মানগুলো বসিয়ে দেবো, ডেলের জায়গায় 30 ডিগ্রি, I1-এর জায়গায় 60 ডিগ্রি প্লাস I2 মাইনাস এর জায়গায় 30 ডিগ্রি। এখন যদি হিসাব করা হয় তাহলে আমরা কী পেলাম, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি ইকুয়াল টু I2, অতএব I2 ইকুয়াল টু কত 0 ডিগ্রি। যেহেতু 30 আর 30 60, আর 60 থেকে 60 বিয়োগ করলে 0 হয়, তাহলে আমরা বলবো অতএব আলোকের নির্গমন কোণ 0 ডিগ্রি। এটুকু করলেই কিন্তু উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে। 9 দাগের প্রশ্ন কি বলছে, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায় তার রেখাচিত্রের মাধ্যমে দেখাও, অথবা প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে। উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা হলে বস্তুর রশ্মিচিত্রের সাহায্যে প্রতিবিম্ব অঙ্কন করো, প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো। 9 দাগের প্রশ্নের উত্তর, দুটো প্রশ্ন আছে, দুইভাবে থাকতে পারে, কিন্তু উত্তরটা সেম হবে। এখন উত্তর কীভাবে হবে দেখে নাও। প্রথমে সুন্দর করে একটা রশ্মিচিত্র রেখাচিত্রের মাধ্যমে তোমাদের এটা একে দেখাতে হবে, সুন্দর করে উত্তল লেন্স আঁকবে, আর বস্তুটাকে তোমরা আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখবে কোথাও। তারপরে সুন্দর করে এই চিত্রটা এঁকে নেবে, তোমরা প্রত্যেকটা বইয়ে কিন্তু এই চিত্রটা পেয়ে যাবে। তারপরে বস্তুর অবস্থানের মধ্যে লিখবে আলোক কেন্দ্র ফোকাস বিন্দুর মধ্যে, প্রতিবিম্বের অবস্থান লিখবে বস্তুর পিছনে। তারপর উত্তল লেন্স দ্বারা সৃষ্ট বস্তুর প্রকৃতির মধ্যে লিখবে অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব। ঠিক আছে, এই কটা পয়েন্ট লিখলেই কিন্তু 9 দাগের প্রশ্নের উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে এবং পুরোপুরি পারফেক্ট হবে। 10 দাগের প্রশ্ন কি বলছে, শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে, শূন্যস্থানে আলোর বিস্তরণ হয় না কেন। দুটি প্রশ্ন আছে, এখন উত্তরটা কীভাবে লিখবে দেখে নাও। প্রথমে সুন্দর করে হেডিং করে নেবে, শুদ্ধ বর্ণালী বলে যা আছে লিখে নেবে, তারপরে অশুদ্ধ বর্ণালী বলে যা আছে লিখে নেবে। তারপরে আরেকটা প্রশ্ন ছিল শূন্য মাধ্যমে আলোর বিস্তরণ হয় না কেন, তার উত্তরটা দেখতে পাচ্ছ। শূন্য মাধ্যমে সব বর্ণের আলো সমান বেগে চলার ফলে আলোক রশ্মির কোনো প্রকার চ্যুতি ঘটে না, তাই শূন্য মাধ্যমে আলোর বিস্তরণ হয় না। এটুকু লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ সুন্দর করে শুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী এবং শূন্য মাধ্যমে কেন আলোর বিস্তরণ হয় না তার উত্তরটা কমপ্লিট হয়ে যাবে এভাবে লিখলেই। 11 নম্বর প্রশ্ন কি বলছে, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সংজ্ঞা দাও। স্পর্শ না করে একটি লেন্স উত্তল না অবতল কীভাবে বোঝা যায়। এখানে দুটি প্রশ্ন আছে, দুটি প্রশ্নের উত্তর দেখে নাও। এখন প্রথম পার্টের উত্তর দেখে নাও কি বলছে, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি একটা জিনিস দাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ এখানে লেন্সের আলোক কেন্দ্র। তোমরা একটা কাজ করবে, এখানে লেন্সের আগে উত্তল কথাটা উল্লেখ করে দেবে। উত্তল লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলে, একে এফ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই পর্যন্ত লিখবে, মানে ফোকাস দৈর্ঘ্য কাকে বলে আর ফোকাস দূরত্ব কাকে বলে সেম প্রশ্ন। তোমার দূরত্বের জায়গায় দৈর্ঘ্য লিখবে, আর লেন্সের আগে উত্তল কথাটা লিখবে, উত্তল লেন্সের আলোক কেন্দ্র থেকে। ঠিক আছে, আর এই প্রকাশ করা হয় পর্যন্ত লিখবে, তাহলে কিন্তু উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কাকে বলে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এখন এর সঙ্গে স্পর্শ না করে কোনো লেন্স উত্তল না অবতল কী করে চিনবে তার উত্তরটা আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেলের মধ্যে সুন্দর করে উত্তরটা দেওয়া আছে। যাদের 7টা প্রকাশনীর বই আছে তারা পেয়ে যাবে, হয়তো তাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 49, তোমরা পেয়ে যাবে উত্তরটা। এখান থেকেই তোমরা লিখবে ভালোভাবে। লেন্সের খুব কাছে আঙুল রেখে উল্টো দিক থেকে দেখলে যদি প্রতিবিম্ব সমশীর্ষ ও বড় দেখায় তবে লেন্সটি উত্তল হবে, আবার যদি ছোট দেখায় তাহলে লেন্সটি হবে অবতল। এইটুকু লিখলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে, এর দ্বিতীয় পার্টের উত্তরটা। ঠিক আছে, 12 দাগের প্রশ্ন কি বলছে, উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন, তার চিত্র সহ ব্যাখ্যা করো। যেহেতু এখানে দুটি প্রশ্ন দিয়েছে, এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় যখন একটা আসতে পারে এভাবে যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন চিত্র সহ ব্যাখ্যা করো, অথবা অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন চিত্র সহ ব্যাখ্যা করো। যেহেতু এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে তাই দুটো প্রশ্নের উত্তর ভালো করে পড়ে যাবে, দেখে না উত্তরটা কীভাবে লিখতে হবে। প্রথমে হেডিং করে নেবে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। এটুকু বা উত্তল লেন্সকে অভিসারী বলা হয় কেন তা সেটাও লিখতে পারো, তার কারণটা সুন্দর করে যা আছে লিখতে পারো, অথবা তোমাদের টেক্সট বইয়ে অথবা সহায়িকা বইয়ে যেটা আছে সেটাও লিখতে পারো। সুন্দর করে আগে কেন বলা হয় কারণটা লিখবে, তারপর চিত্রটা সুন্দর করে দিয়ে নেবে। এখানে দেখতে পাচ্ছ এফ যে বিন্দুটা আছে, F2 বিন্দুটা, এই F2 বিন্দুটাই হলো নির্ণয় উত্তল লেন্সের অভিসারী বিন্দু, এবং এটা এই পর্যন্ত লিখলে কিন্তু উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয় তার উত্তরটা কমপ্লিট হয়ে যাবে, চিত্রসহ লিখবে। এরপরে দেখে নাও অবতল লেন্সের অপসারী ক্রিয়া। এটা সুন্দর করে এর দ্বিতীয় পার্টের উত্তরটা পেয়ে যাবে। অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয় তার কারণটা এখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, লিখে নেবে, অথবা তোমাদের টেক্সট বই থেকে উত্তরটা লিখে নেবে এবং সুন্দর করে এই চিত্রটা এঁকে নেবে। ঠিক আছে, তোমরা সুন্দর করে এইগুলো আঁকবে, তাহলে কিন্তু একদম উত্তরটা কমপ্লিট হবে এবং পরীক্ষায় ফুল নাম্বার পাবে।
13 দাগের প্রশ্ন কি বলছে, অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং গামা রশ্মির একটি করে ব্যবহার ও একটি করে ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। উত্তরটা দেখে নাও। প্রথমে সুন্দর করে একটা বক্স করে নেবে, তোমরা বক্স করলে খুব ভালো হবে তোমাদের। এরকম লিখবে ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব লিখবে, তারপরে সুন্দর করে অতি বেগুনি রশ্মির মধ্যে লিখবে ব্যবহারের মধ্যে বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করতে কাজে লাগে, আর ক্ষতিকারক প্রভাবের মধ্যে লিখবে চোখের রেটিনাকে নষ্ট করে দেয়, ফলে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। ঠিক আছে, এক্স রশ্মির মধ্যে যেহেতু একটি করে ব্যবহার এবং একটি করে ক্ষতিকর প্রভাব আছে, তোমরা যে কোনো একটি করে পড়ে রাখবে তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখানে বেশি করে দেওয়া আছে, তোমরা যে কোনো একটি করে ব্যবহার পড়বে, একটি করে ক্ষতিকর প্রভাব পড়বে, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা পড়তে পারো সুন্দর করে। এরকম দেখে নাও, গামা রশ্মির ব্যবহার এবং ক্ষতিকর প্রভাব ডান সাইডে দেওয়া আছে, এটা লিখে নেবে। যাদের সাতটা প্রকাশনীর বই আছে তাদের বলবো, তাদের পৃষ্ঠা নম্বর হলো 55, তারা ফলো করো, সেখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং গামা রশ্মির ব্যবহার এবং ক্ষতিকর প্রভাব কিন্তু দেওয়া আছে। তোমাদের প্রশ্নে যেমন থাকবে ঠিক তেমনভাবে উত্তরটা লিখবে। যেহেতু একটি করে বলেছে, তোমরা একটি ব্যবহার লিখবে, একটি ক্ষতিকর প্রভাব লিখবে, বেশি লিখবে না। ঠিক আছে, যা চেয়েছে তাই লিখবে, তাহলে কিন্তু নাম্বার বেশি পাবে। 14 নম্বর প্রশ্ন কি বলেছে, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2 হলে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? উত্তরটা দেখে নাও। প্রথমে সুন্দর করে লিখে রাখবে, দেওয়া আছে এ মিউ ডাব্লু, অর্থাৎ এখানে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ককে এ মিউ ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু 4/3 লিখবো। তারপর এ মিউ জি, এখানে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, এটাকে বলবো 3/2। তারপর লিখবো অতএব জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, যার সাপেক্ষে বলবে সে সবসময় নিচেই থাকবে, এবং লিখবে ডাব্লু মিউ জি সমান সমান এ মিউ জি বাই এ মিউ ডাব্লু, এটা লিখবে। তারপরে মানগুলো বসিয়ে দেবে 3/2 বাই 4/3। এখন নিচেরটা উল্টে দিলে গুণাকারে লিখলে কেমন হবে, 3/2 ইন্টু 3/4, অর্থাৎ 9/8 আমরা বলতে পারি। ঠিক আছে, ইকুয়াল টু 9/8 লিখবে। অতএব আমরা বলতে পারবো অতএব জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত, 9/8। এর সঙ্গে একটা প্রশ্ন ছিল, তোমরা দেখে নাও, এর সঙ্গে রিলেটেড একটা প্রশ্ন ছিল, তোমরা দেখে নাও। এখানে প্রশ্ন আছে, আলো একটি মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসৃত হলে কোন বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে? উত্তরটা হয়ে যাবে আমাদের আলোর কম্পাঙ্ক। ঠিক আছে, 15 নম্বরের প্রশ্ন কি বলছে, গ্লিসারিনে কাচদণ্ড ডোবালে তা অদৃশ্য হয়ে যায় কেন? এর সঙ্গে একটা প্রশ্ন আছে, অতি বেগুনি রশ্মির একটি ব্যবহার লেখো। এখন উত্তরটা তোমরা দেখে নাও সুন্দর করে। প্রথমে প্রথম পার্টের উত্তরটা দেখে নাও। গ্লিসারিন ও কাচের প্রতিসরাঙ্ক প্রায় সমান। এখন গ্লিসারিনের মধ্যে কাচদণ্ডকে ডোবালে দুটি মাধ্যমেরই প্রতিসরাঙ্ক একই হওয়ায় এদের মধ্যে আলাদাভাবে কোনো প্রতিফলন বা প্রতিসরণ হয় না, শুধুমাত্র এক মাধ্যম বলেই মনে হয়, তাই কাচদণ্ডকে আর দেখা যায় না। এটুকু লিখলেই কিন্তু 15 দাগের প্রশ্নের প্রথম পার্টের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আর এর দ্বিতীয় পার্টের উত্তর ছিল, প্রশ্ন ছিল যে অতি বেগুনি রশ্মির একটি ব্যবহার। তোমরা এখানে দেখে নাও, 3টি ব্যবহার লিখে দেওয়া আছে, এর মধ্যে যেটা ব্যবহার ভালো লাগে তার মধ্যে একটি ব্যবহার লিখবে। আর পরীক্ষায় তোমাদের যদি 2 নম্বরের জন্য আসে তাহলে 2টি ব্যবহার অথবা 3টি ব্যবহার লিখবে, তাই এখানে বেশি করে লিখে দেওয়া আছে। তোমরা এখান থেকে যে কোনো একটি ব্যবহার এই প্রশ্নের জন্য পড়ে রাখবে, আর তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আরও 2 থেকে 3টে ব্যবহার পড়ে রাখবে, যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 2 নম্বরের জন্যও আসতে পারে অথবা 3 নম্বরের জন্যও আসতে পারে। ঠিক আছে, এখন দেখে নাও নেক্সট প্রশ্ন কি বলছে। 16 নম্বরের প্রশ্ন কি বলছে, উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সৎ, অবশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়, রশ্মি চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। তোমরা উত্তরটা দেখে নাও। 16 দাগের প্রশ্নের উত্তরটা, প্রথমে সুন্দর করে একটা রশ্মি চিত্র এঁকে নেবে এইভাবে, উত্তল লেন্সের সাহায্যে কীভাবে একটা সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় উত্তল লেন্সের সাহায্যে, তা তোমার এই চিত্রটা এঁকে নেবে। ঠিক আছে, এই চিত্রটা আঁকার পরে যাদের ভট্টাচার্য ব্রাদার্সের বইটা আছে তা দেখতে পাচ্ছ এখানে, উত্তল লেন্স দ্বারা সৎ, অবশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, তোমরা কাজ করবে, প্রথমে সুন্দর করে এই চিত্রটা আঁকবে। ঠিক আছে, এই চিত্র আর এই চিত্র কিন্তু সেম, এখানে কিন্তু এই বইয়ের এই চিত্রই কিন্তু এখানে আঁকা হয়েছে। এই চিত্রটা প্রথমে সুন্দর করে এঁকে নেবে, তারপরে এই 3টে পয়েন্ট লিখবে। দেখতে পাচ্ছ এখানে বস্তুর অবস্থান, বস্তু PQ এর অবস্থানটা সুন্দর করে লিখবে, তারপর প্রতিবিম্ব এর অবস্থান লিখবে, প্রতিবিম্বের প্রকৃতি লিখবে, সৎবিম্ব, অবশীর্ষ, বিবর্ধিত। ঠিক আছে, এই পর্যন্ত ব্যবহারের আগ পর্যন্ত লিখবে, তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে চিত্র আঁকবে, চিত্র আঁকার পরে কিন্তু এই 3টে পয়েন্ট লিখবে, বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি, তাহলে কিন্তু উত্তরটা একদম পারফেক্ট হয়ে যাবে। 17 দাগের প্রশ্ন কি বলছে, বায়ুতে ও কাছে আলোর গতিবেগ যথাক্রমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং 2 × 10⁸ মিটার পার সেকেন্ড,
কাচের প্রতিসংখ্য কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2 নম্বরের জন্য খুবই আসে পরীক্ষায়। তোমরা দেখে নাও উত্তরটা। প্রথমেই লিখে রাখবে, দেওয়া আছে কাচের আলোর বেগ ব্র্যাকেটে ভি লিখবে ইকুয়াল টু 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। বায়ু মাধ্যমে আলোর বেগ ব্র্যাকেটে সি লিখবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাচের প্রতিসংখ্য ব্র্যাকেটে মিউ লিখে জিজ্ঞাসাবাদক চিহ্নটা দিয়ে রাখবে, ঠিক আছে। তারপর লিখবে আমরা জানি মিউ ইকুয়াল টু সি বাই ভি, ঠিক আছে। এখানে মিউটা হলো প্রতিসরাঙ্ক, সি হলো বায়ুর মাধ্যমে আলোর বেগ, আর ভি হলো এখানে কাচের মাধ্যমে আলোর বেগ। এখন সি এর মানটা বসিয়ে দেবে 3 × 10⁸, আর ভি এর মানটা বসিয়ে দেবে 2 × 10⁸। এখন 10⁸ কেটে যাবে, থাকবে পরে 3/2, আর 3/2কে ভাগ করলে 1.5 পেয়ে যাবে। অতএব কাচের প্রতিসরাঙ্ক 1.5। মনে রাখবে প্রতিসরাঙ্কের কোনো একক নেই, তাই কোনো একক লিখবে না, ঠিক আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে এখানে কাচের প্রতিসরাঙ্ক 1.5। 18 দাগের প্রশ্ন কি বলছে? বায়ু থেকে কাচ মাধ্যম 45 ডিগ্রি আপতন কোণে আলোক রশ্মি আপতিত হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে, রশ্মিটির চ্যুতি নির্ণয় করো। এক্ষেত্রে উত্তরটা দেখে নাও, উত্তরটা খুবই সহজ হবে এবং ছোট্ট উত্তর হবে। আপতন কোণ আই সমান দেওয়া আছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু দেওয়া আছে কত? 20 ডিগ্রি। অতএব চ্যুতি কোণ কি বলতে পারি? ডেল সমান আই মাইনাস আর, অর্থাৎ আপতন কোণ থেকে যদি প্রতিসরণ কোণটা বিয়োগ করা হয় তাহলে আমরা চ্যুতি কোণ পেয়ে যাব। তাহলে 45 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান বিয়োগ করে কত পাই? 25 ডিগ্রি। অর্থাৎ নির্ণয় চ্যুতি কোণ নির্ণয় চ্যুতি কোণ কত? 25 ডিগ্রি, ঠিক আছে। বিয়োগ করা হয় 25 ডিগ্রি, অর্থাৎ নির্ণয় চ্যুতি কোণ কত হবে? 25 ডিগ্রি। এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখে নাও 19 দাগের প্রশ্ন কি বলছে? লেন্সে গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? রসদৃষ্টি বা মায়োপিয়া কি? যাদের 7টা প্রকাশনীর বই আছে তারা 49 পৃষ্ঠা বের করলে দেখতে পাবে রৈখিক বিবর্ধন বলে একটা উত্তর দেওয়া আছে। এখানে এটাই লিখবে, রৈখিক বিবর্ধন বলে হেডিং করবে, তারপর লিখবে লেন্সে গঠিত প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে ছোট বা বড় হতে পারে, প্রতিবিম্ব ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। তারপরে তোমার লিখবে ওখান থেকে ওর পরে রৈখিক বিবর্ধন ব্র্যাকেটে এম সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব, ঠিক আছে। এই গাণিতিক গ্রুপটাও লিখবে, তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে রৈখিক বিবর্ধন কাকে বলে, তাহলে এইটুকু লিখবে, তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আর এর সঙ্গে যে প্রশ্নটা ছিল দেখে নাও কি বলছে? রসদৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে, ঠিক আছে। এর সঙ্গে ছিল রসদৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে। যাদের ভট্টাচার্য ব্যাদাসের বই আছে তারা তাদের 8 পৃষ্ঠায় কিন্তু উত্তরটা দেওয়া আছে। আর তোমরা উত্তরটা যাদের নেই তারা উত্তরটা এখান থেকে লিখে নাও। রসদৃষ্টি দেখতে পাচ্ছ এখানে, রসদৃষ্টির একটা নামই হলো মায়োপিয়া। কোনো ত্রুটিপূর্ণ চোখ যদি কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের এই ত্রুটিকে রসদৃষ্টি বা মায়োপিয়া বলে। সুন্দর করে এইটুকু লিখে নেবে, তাহলেই কিন্তু রসদৃষ্টি বা মায়োপিয়া কি তার উত্তরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 20 নম্বর প্রশ্ন কি বলছে? 20 নম্বর প্রশ্ন বলছে স্নেলের সূত্র বিবৃতি করো, কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না? প্রতিসংখ্য এর একক লেখো, ঠিক আছে। এখন স্নেলের সূত্রটা তোমরা দেখে নাও। প্রথমে তোমরা স্নেলের সূত্র বলে হেডিং করবে, তারপরে কাকে বলে দেখতে পাচ্ছ এখানে এটুকু লিখে নেবে। দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে কী হয়? ধ্রুবক হয়। এটা স্নেলের সূত্র নামে পরিচিত। তাছাড়া তোমাদের বইয়ে বা টেক্সট বইয়ে যে উত্তরটা আছে তোমরা সেটাও লিখতে পারো। অবশ্যই গাণিতিক রূপটা দেবে মিউ সমান সাইন আই বাই সাইন আর, যেখানে মিউ আই এবং আর এর মানটা লিখে রাখবে। মিউ হলো মাধ্যমের প্রতিসরণ কোণ, আই হলো আপতন কোণ, আর আর হলো প্রতিসরণ কোণ, ঠিক আছে। এখন এর সঙ্গে প্রশ্ন ছিল কি ছিল? কখন স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, ঠিক আছে। এইখানে তোমরা দেখে নাও লম্ব আপতনের ক্ষেত্রে, ঠিক আছে। লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। আর আরেকটা প্রশ্ন ছিল যে প্রতিসংখ্যের একক কী? মনে রাখবে প্রতিসংখ্যের কোনো একক নেই, লিখবো প্রতিসংখ্য এককবিহীন, ঠিক আছে। তার মানে আমরা বলবো যে স্নেলের সূত্র যখন লম্ব আপতনের ক্ষেত্রে কী হয়? প্রযোজ্য হয় না এবং প্রতিসংখ্যার কোনো একক নেই। 21 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ স্বল্পদৃষ্টি কি? চোখের এই সমস্যা কীভাবে দূর করা যায়? এক্ষেত্রে চশমায় যে লেন্স ব্যবহার করা হয় তার ক্ষমতা কীরূপ হয়? একটু আগেই বললাম যে রসদৃষ্টি, মনে রাখবেন রসদৃষ্টির একটা নাম হলো স্বল্পদৃষ্টি, রসদৃষ্টি বা মায়োপিয়া। তোমরা দেখে নাও রসদৃষ্টি কাকে বলে বা স্বল্পদৃষ্টি কাকে বলে। এই উত্তরটা আবার দেখাচ্ছি তোমাদের। এটাই হলো স্বল্পদৃষ্টি বা রসদৃষ্টি। 2 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটাই কাকে বলে, তোমরা আবার উত্তরটা দেখে নাও। এখন বলেছে এর সঙ্গে আর কিছু প্রশ্ন ছিল। কী প্রশ্ন ছিল দেখতে পাচ্ছ? এই সমস্যা, চোখের এই সমস্যা কীভাবে দূর করা যায়? মনে রাখবে উত্তরটা লিখে রাখবে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে এই সমস্যা দূর করা যায়, ঠিক আছে। অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই সমস্যা দূর করা যায়। এক্ষেত্রে চশমায় যে লেন্স ব্যবহৃত হয় তার ক্ষমতা কীরূপ হয়? মনে রাখবে
এই ক্ষেত্রে সবসময় যে লেন্স ব্যবহার করা হয় তার ক্ষমতা হয় হলো ঋণাত্মক। তোমরা উত্তরটা দেখে নাও, তাও দেখাচ্ছি তোমাদের। তোমরা স্ক্রিনে উত্তরটা দেখতে পাচ্ছ। প্রথমে স্বল্পদৃষ্টি কাকে বলে এটা লিখে নেবে, তারপরে এই ত্রুটি দূর করার উপায় বলে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে আর লেন্সের ক্ষমতার প্রকৃতি কী হবে, ঋণাত্মক হবে। এইটুকু লিখে রাখবে, তাহলে কিন্তু 21 দাগের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? 23 দাগের প্রশ্ন কি, সরি 23 না, 22 দাগের প্রশ্ন কি বলছে, কাছের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাছে আলোর বেগ কত, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন। এখন উত্তরটা কীভাবে লিখবে দেখে নাও। প্রথম পার্টের উত্তরটা প্রথমে দেখে নাও কি বলছে। এখানে দেওয়া আছে কাছের পরম প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু 1.5, শূন্য মাধ্যমে আলোর বেগ ব্র্যাকেটে c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আমরা সবাই জানি, তাই আমরা এখানে লিখে রাখবো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাছে আলোর বেগ v, এটা আমাদের চেয়েছে, এটাকে জিজ্ঞাসা চিহ্ন ধরে রাখবো। আমরা জানি মিউ সমান c/v, তারপর মানগুলো বসিয়ে দেবো। মিউর জায়গায় 1.5 ইকুয়াল টু সি এর জায়গায় 3 × 10⁸। এখন যদি কোনাকুনি গুণ করা হয় বলতে পারবো v সমান 3 × 10⁸/1.5। এখন যদি কাটাকাটি করা হয় তাহলে 3 আর 1.5 কাটাকাটি করলে 2 হবে, তাই 2 × 10⁸। অতএব বলবো, অতএব কাছে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। অবশ্যই একক লিখবে, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে কিন্তু 22 দাগের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আর 22-এর লাস্ট পার্টের উত্তর কি বলছে, এখানে সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন, এর উত্তরটা দেখে নাও। যাদের 7টা প্রকাশনের বই আছে তাদের 56 নম্বর পৃষ্ঠা যদি বের করো দেখতে পাবে সূর্য উদয় হওয়া বা সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যকে লাল দেখায় কেন, এই উত্তরটা কিন্তু এখান থেকে সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে? আমি আর বিস্তারিত আলোচনা করছি না, তোমরা বইয়ের থেকে এখান থেকে উত্তরটা লিখে নেবে, অথবা তোমাদের যে রাইটারের বই আছে সেখানেও পেয়ে যাবে, অথবা সহায়িকা বই থেকেও কিন্তু উত্তরটা লিখতে পারো, যেখানে ভালো লাগবে সেখান থেকে উত্তরটা লিখে নেবে। 23 নম্বরের প্রশ্ন কি বলছে, আলোর বিক্ষেপণ কাকে বলে, আলোর বিস্ফোরণ কাকে বলে, প্রত্যেকটির প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। ঠিক আছে, এখন তোমাদের প্রত্যেকটা টেক্সট বই কিন্তু এই উত্তরগুলো দেওয়া আছে, আমি তাও উত্তরটা তোমাদের করে দেখাচ্ছি। এখানে সুন্দর করে দেখতে পাচ্ছ, এখানে প্রথমে হেডিং করে নেবে আলোর বিক্ষেপণ, তারপর সংজ্ঞাটা লিখে নেবে, তারপরে লিখবে আলোর বিক্ষেপণের একটি প্রাকৃতিক ঘটনা হলো দিনের বেলায় আকাশকে নীল দেখায়। ঠিক আছে, এইটুকু লিখলেই কিন্তু আলোর বিক্ষেপণ কাকে বলে আর প্রাকৃতিক ঘটনা হয়ে যাবে। এরপরে হেডিং করবে আলোর বিস্ফোরণ কাকে বলে, লিখবে বই দেখে অথবা এখান থেকে লিখে নেবে। তারপরে লিখবে আলোর বিস্ফোরণের একটি প্রাকৃতিক ঘটনা হলো রামধনু, রামধনু বা রংধনু একটা লিখলেই হবে, একটা বললেই হবে। ঠিক আছে, এটুকু লিখলেই কিন্তু তোমাদের 23 দাগের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। 24 দাগের প্রশ্ন কি বলছে, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো। এখন প্রথম পার্টের উত্তরটা দেখে নাও, দিনের বেলায় আকাশকে নীল দেখার কারণটা। যাদের ভট্টাচার্য ব্রাদার্সের বইটা আছে তাদের 53 নম্বর পৃষ্ঠায় কিন্তু উত্তরটা করে দেওয়া আছে, একদম লাস্টের দিকে দেখতে পারছো এখানে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন। ঠিক আছে, উত্তরটা তোমরা দেখে নাও, এখান থেকে উত্তরটা সুন্দর করে লিখে নেবে। এটুকু লিখলেই কিন্তু দিনের বেলায় আকাশকে নীল দেখার কারণটা হয়ে যাবে। ঠিক আছে, এখন ওর সঙ্গে একটা প্রশ্ন ছিল যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো। ঠিক আছে, তার উত্তরটা দেখে নাও। পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞাটা এইভাবে লিখে রাখবে, পরম প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। ঠিক আছে, উত্তরটা লিখে রাখবে, শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলে, এটা লিখলেই সবথেকে বেটার। ঠিক আছে, তোমরা এটাও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো যে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। ঠিক আছে, এটা লিখলেও হবে, তোমরা যারা দেখতে পাচ্ছ এটা লিখতেও পারো নাও পারো। 25 নম্বর প্রশ্ন কি বলছে, আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃতি করো, কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয়। ঠিক আছে, উত্তরটা দেখে নাও। এক্ষেত্রে উত্তরটা দেখে নাও, আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি হলো, প্রত্যেকটা বইয়ে পেয়ে যাবে। প্রথম সূত্র দেখে নাও, লিখে নেবে, দেখে এখানে দেখে লিখে নাও, আর দ্বিতীয় সূত্রও লিখে নেবে। তারপরে এখানে খেয়াল করো যে কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় বলেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে বলবো লম্ব আপাতন বাদে যে কোনো কোণের ক্ষেত্রে স্নেলের সূত্রটা প্রযোজ্য হয়। ঠিক আছে, যদি বলতো স্নেলের সূত্রটি কখন প্রযোজ্য হয় না, তাহলে আমরা বলবো লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না। আর যেহেতু এখানে বলেছে কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয়, তাহলে আমরা বলবো যে লম্ব 90 ডিগ্রি বাদে যে কোনো কোণের ক্ষেত্রে, অথবা এরকম দুটি নির্দিষ্ট মাধ্যম আর একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে কিন্তু স্নেলের সূত্রটা প্রযোজ্য হয়, এটা লিখলেও হবে। এর পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, দীর্ঘদৃষ্টি কাকে বলে, সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন। উত্তরটা দেখে নাও।
তোমরা স্ক্রিনে উত্তরটা দেখতে পাচ্ছ দীর্ঘদৃষ্টি বলে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কোনো রাইটারের বইয়ে পেয়ে যাবে, অথবা এইটাও লিখতে পারো দীর্ঘদৃষ্টি, যেখানে দেখতে পাচ্ছ কোনো ত্রুটিপূর্ণ চোখ যদি দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায়, তাহলে চোখের এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া বলে। ঠিক আছে, দীর্ঘদৃষ্টি কাকে বলে দেখতে পারলে এটা সুন্দর করে এখান থেকে লিখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এর সঙ্গে একটা প্রশ্ন ছিল, সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন? কারণটা দেখে নাও উত্তরটা। যাদের ভট্টাচার্য ব্রাদার্সের বইটা আছে তারা সুন্দর করে দেখে নিতে পারবে, তাদের 50 নম্বর পৃষ্ঠায় উত্তরটা দেওয়া আছে, এখানে দেখতেই পারছো। 1 নম্বর যে পয়েন্টটা আছে, সাদা আলোতে সবুজ পাতা সবুজ দেখার কারণ, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এই দুটো লাইন পড়বে, সবুজ পাতাকে সাদা আলোয় সবুজ দেখায়। তারপর দেখতে পাচ্ছ এখানে সবুজ পাতা সাদা আলোয় সবুজ বাদে অন্যান্য বর্ণকে শোষণ করে শুধুমাত্র সবুজ বর্ণকে প্রতিফলিত করে, তাই সবুজ পাতাকে সাদা আলোয় সবুজ দেখায়। এইটুকু উত্তর লিখলেই কিন্তু হয়ে যাবে। 1 নম্বর যে পয়েন্টটা আছে দেখতে পাচ্ছ এখানে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। সাদা আলোতে সবুজ পাতা সবুজ দেখার কারণ, এটা হয়ে যাবে কিন্তু আমাদের যে 26 নম্বর প্রশ্নটা আছে তার সঠিক উত্তর। ঠিক আছে, দ্বিতীয় পাঠের সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন কি বলছে, আলো বায়ুমাধ্যম থেকে জলে প্রবেশ করলো, বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড এবং জলের প্রতিসংখ্য 4/3 হলে জলে আলোর বেগ নির্ণয় করো। উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে, দেওয়া আছে জলের প্রতিসরাঙ্ক ব্র্যাকেটে মিউ চিহ্ন দেবে = 4/3, বায়ুতে আলোর বেগ c = 3 × 10⁸ মিটার/সেকেন্ড দেওয়া আছে, জলে আলোর বেগ ব্র্যাকেটে v = হোয়াট চিহ্ন দিয়ে রাখবে। আমরা জানি মিউ = c/v, একই সূত্র দিয়ে কিন্তু অনেকগুলো অঙ্ক করা হয়েছে, শুধু দেখে দেখে মানটা বসিয়ে দাও। মিউ এর মান 4/3, সি এর জায়গায় 3 × 10⁸, ভি এর মানটা বের করতে হবে, ভি থেকে যাবে। যদি কোনাকুনি গুণ করা হয় বা আড়াআড়ি গুণ করা হয়, 4v = 3 × 10⁸ × 3 পাবো, তাহলে আমরা কি পেলাম, বা v = 9 × 10⁸/4। আর যদি 9/4কে ভাগ করা হয় তাহলে পাবো আমরা, অতএব v = 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। অর্থাৎ আমরা পেলাম এক্ষেত্রে জলে আলোর বেগ 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। এটুকু লিখলে কিন্তু উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে। 28 নম্বর প্রশ্ন কি বলছে, সরল ক্যামেরা দ্বারা গঠিত বস্তুর প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো, পাতলা লেন্স কি? উত্তরটা দেখে নাও। প্রথম পার্টের উত্তর, সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা লিখবে, প্রথমে লিখবে প্রকৃতির মধ্যে সৎ অবশীর্ষ, এটাও লিখবে প্রতিবিম্বের প্রকৃতি। তারপর লিখবে, এটা 1 নম্বর লিখবে, আর 2 নম্বর লিখবে বস্তুর আকার হয় কি ছোট হয়। তোমরা দুটো পয়েন্ট লিখবে, এখানে প্রকৃতি প্রতিবিম্বের প্রকৃতি তোমরা লিখবে না, শুধুমাত্র 1 নম্বর পয়েন্টে লিখবে প্রতিবিম্ব সৎ এবং অবশীর্ষ হয়, আর 2 নম্বরে লিখবে প্রতিবিম্বর আকার বস্তুর চেয়ে ছোট হয়। ঠিক আছে, তোমরা এই প্রকৃতি আর প্রতিবিম্বের প্রকৃতি এই দুটো পয়েন্ট লেখার দরকার নেই, শুধুমাত্র 1 নম্বর এবং 2 নম্বর দেবে। 1 নম্বর লিখবে সৎ এবং অবশীর্ষ হয়, আর 2 নম্বর লিখবে প্রতিবিম্বর আকৃতি ছোট হয়। ঠিক আছে, আর এর সঙ্গে যে প্রশ্নটা ছিল পাতলা লেন্স কি, তার উত্তরটা দেখে নাও। তোমরা যাদের ভট্টাচার্য ব্রাদার্সের বইটা আছে তারা দেখে নাও, ভট্টাচার্য ব্রাদার্সের বই থেকে আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে পাতলা লেন্স কি দেখতে পাচ্ছ, এখানে দেখতেই পাচ্ছ, এখানে বক্সের মধ্যে দেওয়া আছে কোনো লেন্সের বেধ যদি লেন্স দুটির পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র হয় তাহলে ওই লেন্সকে পাতলা লেন্স বলে। এটুকু লিখলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখে নাও তোমাদের 29 দাগের প্রশ্ন কি বলছে, উত্তল দর্পণ দ্বারা গঠিত বস্তুর প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো, লেন্সের ক্ষমতার একক কি? উত্তরটা দেখে নাও। তোমরা এইভাবে লিখে নেবে, দেখতেই পাচ্ছ এখানে, তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তল দর্পণ দ্বারা গঠিত বস্তুর প্রতিবিম্বের বৈশিষ্ট্য বা প্রকৃতি বলে লিখবে সৎ, সমশীর্ষ এবং খর্বাকৃতি বা আকারে ছোট লিখলেই হবে। এবং আর এর সঙ্গে যে প্রশ্নটা ছিল লেন্সের ক্ষমতার একক কি, মনে রাখবে লেন্সের ক্ষমতার একক হলো ডাইঅপ্টার, যাকে ডি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 29 দাগের প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখে নাও 30 দাগের যে প্রশ্নটা আছে, কোনো মাধ্যমে আলোর আপতন কোণ 45 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হলে মাধ্যমটির প্রতিসরণ কোণ নির্ণয় করো। উত্তরটা দেখে নাও। তোমরা স্ক্রিনে 30 দাগের প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছ। প্রথমে লিখে রাখবে, দেওয়া আছে আপতন কোণ I = 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ R = 30 ডিগ্রি, প্রতিসরাঙ্ক মিউ এটা আমাদের চেয়েছে। আমরা জানি মিউ = স্নেলের সূত্র থেকে কি জানি, sin I/sin R। এখন I এবং R এর জায়গায় মানটা বসিয়ে দেবো, sin 45/sin 30, sin 45 এর মান হলো 1/√2 আর sin 30 এর মান হলো হাফ। এখন যদি এটাকে হিসাব করা হয় তাহলে নিচেটা যদি গুণ আকারে লেখা হয় উল্টে যাবে, 1/√2 × 2/1
এখন এটাকে যদি হিসাব করা হয় তাহলে আমরা পাবো 2 গুণ √2 বাই √2 ইন্টু √2। এখন যদি এটাকে আমরা কনভার্সন করি তাহলে আমরা সরাসরি পেয়ে যাব মিউ সমান সমান কত, √2 পেয়ে যাব। তাহলে আমরা বলবো যে অতএব মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। এটুকু লিখলেই কিন্তু আমাদের উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে। তোমরা একটা কাজ করবে, যেহেতু এটা ভৌতবিজ্ঞানের প্রশ্ন তাই আমাদের অঙ্ক করে পুরোপুরি দেখানো না হলেও চলবে। তোমরা ওই যে সাইন মিউ সমান সমান 1/√2 ইন্টু 2/1 আছে, তার একদম ওই লাইনের পরে থেকে মানে লাস্টের দিক থেকে উপরে 2 লাইন তোমরা নাও লিখতে পারো, একদম মানগুলো বসানোর পরে একদম লাস্টের লাইনটা লিখলেও কিন্তু উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখে নাও 31 দাগের প্রশ্নটা, যেহেতু রিপিটেড প্রশ্ন, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে ওই রশ্মির শ্রুতিকোণ কত হবে। এটা হলো তোমাদের একদম ফার্স্টের দিকে 6 নম্বর যে প্রশ্নটা ছিল, দেখতে পাচ্ছ এখানে 6 নম্বর প্রশ্নের সঙ্গে এটা একদম পুরোপুরি সেম প্রশ্ন, তাই আমি ওটা উত্তর করছি না। তোমরা 6 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। 6 নম্বর আর হলো 31 দাগের প্রশ্নটা পুরোপুরি সেম, তাই এই উত্তরটা 6 দাগের মতো হয়ে যাবে। তোমরা 6 দাগটা একটু দেখে নাও, তাহলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। 32 দাগের প্রশ্ন কি বলছে, চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাস বিন্দুর সংজ্ঞা দাও। ঠিক আছে, চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাস বিন্দুর সংজ্ঞা দিতে বলেছে। তোমরা একটু উত্তরটা দেখে নাও। প্রথমেই সুন্দর করে হেডিং করে নেবে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বিন্দু। যেহেতু উত্তরটা একটু কাটাকাটি গিয়েছে, তোমরা উত্তরটা তাও সুন্দর করে লিখে নেবে। তোমরা হেডিং করে নেবে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বিন্দু, তারপর লিখবে উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের দেখতেই পাচ্ছ এখানে প্রবলেম হয়েছে একটু, সরি। প্রথমে লিখবে উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে একগুচ্ছ সরু আলোকের রশ্মি লেন্সের প্রতিসরক তলে আবদ্ধ হয়ে প্রতিসরণের পর ওই রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে উত্তল লেন্সের ফোকাস বিন্দু বলে। ঠিক আছে, বা মুখ্য ফোকাস বিন্দু বলে। এইটুকু লিখলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। যাদের সাতটা প্রকাশনের বই আছে তারা একটু খেয়াল করো, এই উত্তরটা কিন্তু এখান থেকে লেখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, প্রথম আমি একটু দাগিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দাগিয়ে নাও। এখান থেকে এই পর্যন্ত এখানে হলো এই যে উত্তল লেন্স, এখান থেকে শুরু করে তোমরা লিখবে হলো মিলিত হয় পর্যন্ত একগুচ্ছ প্রধান অক্ষের সমতল যে বিন্দুতে মিলিত হয়। হয়ের পরে যে অথবাটা আছে না, এই অথবার এই পার্টটা লিখবে না। অথবা অবতল লেন্সের ক্ষেত্রে যে বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, এই হয় পর্যন্ত এটুকু লিখবে না। ঠিক আছে, এইটুকু বাদ দেবে। অথবার পর থেকে হয় পর্যন্ত বাদ দেবে। বাদ দেওয়ার পর লিখবে সেই বিন্দুকে ওই উত্তল লেন্সের মুখ্য বা প্রধান ফোকাস বলে। ঠিক আছে, এটুকু লিখলে হয়ে যাবে। আর চিত্র তোমরা এইটা দেবে, যেহেতু উত্তল লেন্সের কথা বলেছে তাই উত্তল লেন্সের চিত্রটা তোমরা এইটা দেবে। ঠিক আছে, এই চিত্রটা দেবে। আর যারা খাতা দেখতে চাচ্ছ তারা খাতার উত্তরটা দেখে নাও, এইভাবে কিন্তু উত্তরটা দেখে নেবে কাকে বলে লিখবে। যেহেতু এখানে কাটাকাটি গিয়েছে, দাও দেখে দেখে সুন্দর করে লিখে নেবে আর এই চিত্রটা দিয়ে দেবে, তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। 33 দাগের প্রশ্ন কি বলছে, একটি বস্তু উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে আসে, এর প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেমি দূরে গঠিত হয়, ওই প্রতিবিম্ব এর রৈখিক বিবর্ধন নির্ণয় করো। এটা ছিল তোমাদের লাস্টের প্রশ্ন। উত্তরটা দেখে নাও কীভাবে লিখতে হবে। প্রথমে সুন্দর করে লিখে নেবে, দেওয়া আছে বস্তুর দূরত্ব ব্র্যাকেটে ইউ লিখবে = 15 সেমি, প্রতিবিম্বের দূরত্ব ব্র্যাকেটে ভি = 10 সেমি, রৈখিক বিবর্ধন ব্র্যাকেটে এম = হোয়াট চিহ্ন রাখবে। এটা আমাদের জানতে চেয়েছে। আমরা জানি রৈখিক বিবর্ধন ব্র্যাকেটে এম আমরা শুধুমাত্র সংখ্যায় লিখব, অতএব এম সমান v/u লিখবো আমরা জানি বলে। এখন দেখে দেখে মানটা বসাবো, ভি এর জায়গায় 10 আর ইউ এর জায়গায় 15 বসিয়ে দেবো। 5 দিয়ে কাটাকাটি করলে উপরে 2 আর নিচে 3 সমান 2/3। অতএব রৈখিক বিবর্ধন 2/3। মনে রাখবে রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, তাই আমাদের 2/3 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই ছিল তোমাদের আলো চ্যাপ্টার থেকে বাছাইকৃত যে 33টি প্রশ্ন তোমাদের জন্য সাজেশন করেছিলাম, সেই 33টি প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরপরে আমি তোমাদের বাকি সাবজেক্টগুলোরও উত্তর করে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমি তোমাদের অঙ্ক জীবনবিজ্ঞান সাবজেক্ট থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশন নিয়ে হাজির হব, এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেগুলো উত্তর করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।